ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এমন বিধানের পক্ষে 89% মানুষ। অন্যদিকে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আসন বন্টন চান 71% মানুষ। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তনে মত 90% মানুষের। সুশাসনের জন্য নাগরিক, সুজন পরিচালিত জনমত যাচাই এসব তথ্য উঠে এসেছে। এদিকে আরপিও সংশোধন করে ইভিএম বাতিল, জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে ভোট এবং একক প্রার্থী থাকলে সে আসনে না ভোট সহ আগামী নির্বাচনে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। এইসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলো। তবে কেএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ভোটের মাঠে আরপিওর এই নতুন বিধান যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ অতীতেও এই সকল বিধান আরপিওতে যুক্ত থাকলেও তৎকালীন ইসিকে দেখা গেছে নির্বাচনের মাঠে এগুলোর খুব কম ব্যবহার করতে। এসব বিষয়ে নানা সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে শঙ্কার বাণী শোনাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ স্বাক্ষর এবং সনদের আলোকে নির্বাচনের শর্ত জুড়ে দেওয়ায় জটিল হতে যাচ্ছে নির্বাচনী যাত্রা। যদি তাই হয় তবে জটিল যাত্রাকে সহজ করতে করণীয় কি? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এবং আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি ডক্টর হেলাল উদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। এনসিপি কিংবা জামায়াত নির্বাচন ক্ষেত্রে এই দুটো দলের প্রসঙ্গ প্রায়ই আসছে যে তারা আসলে কিছু কিছু ক্ষেত্রে একমত এবং দু একটি খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কোনোভাবে ছাড় দিতে রাজি নন। সেখানে পিআরের যে বিষয়টি সেটিকে সবসময় খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং আগামীকালকে আমি যতটুকু জানি আপনারা এক ধরনের বিক্ষোভেরও ডাক দিয়েছেন ঢাকায়। সেটি কেন? আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ক্ষতি কি, নাকি আসলে আপনারাও চান না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক? জি, আপনাকে ধন্যবাদ। আজকের এই আমার আলোচক যে দুইজন আছেন আমার খুবই শ্রদ্ধাভাজন, দুইজনই বীর মুক্তিযোদ্ধা। বিশেষ করে আমার আব্দুস সালাম ভাই আমার খুবই কাছের মানুষ। আমরা একসাথে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছি। তো আমি মনে করি আজকের আলোচনা খুবই প্রাণবন্ত হবে এবং খুবই গঠনমূলক হবে। তো আমি যে কথাটা আপনি জানতে চাচ্ছেন সেটা হলো যে আগামীকাল আমাদের বিক্ষোভ আছে। হ্যাঁ, আমরা এটা বেশ কয়েকদিন আগেই ঘোষণা করেছি। আসলে দেখেন, আমাদের যে দাবিটা রয়েছে যে জুলাই ঘোষণাপত্র মানে জনগণের মতামত অনুযায়ী জুলাই ঘোষণাপত্রটাকে দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। তো এইটাই মূলত কিন্তু আমাদের দাবি। আমরা কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন করব না, এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। জুলাই ঘোষণাপত্রটা শহীদ পরিবার এবং আহত যারা যোদ্ধা এবং দেশের মানুষের যে ভাবনা, যে এই যে জুলাইয়ের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের সবার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা এই 54 বছরে আমরা স্বাধীন হয়েছি। আমরা আমাদের সেই সেক্টর কমান্ডার মেজর জলিলের কথা জানি যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার শামিল এবং স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। এই কথাটা উনি কিন্তু স্বাধীনতার পরপরই বলেছিলেন। এই 54 বছরে আমাদের স্বাধীনতার স্বাদটাকে আমরা ওইভাবে ভোগ করতে পারি নাই, যেটা মাত্র এই 1 বছরের ভিতরে আমাদের। 54 বছর আগে কি জামাত স্বাধীনতার স্বাদ ভোগ করতে চেয়েছিল? 54 বছর আগে কেমনে হবে? স্বাধীনতা হলোই তো মানে আপনার 54 বছর যাবতে আমরা এই 54 বছরের আগে তো যাচ্ছি না, আমরা তো 54 বছরের পরেই বলছি। তো এখন আপনার যে জুলাইয়ের পরেই কিন্তু আমাদের যে পুরোপুরি স্বাধীনতার এটা হচ্ছে আমাদের, কারণ আমাদের উপরে যে ভারতীয় আগ্রাসনের যে চাপটা ছিল, কোনো সময় আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না। আমাদের পানি ঠেকিয়ে দেওয়া হতো, আমাদের সংস্কৃতির উপরে চাপ দেওয়া হতো, আমাদের ট্রানজিট তারা জোর করে নিয়ে যাবে, কোনো চুক্তি 17টা 18টা চুক্তি হয়ে যাচ্ছে, আমরা কেউ জানতে পারি না। তো এই ধরনের একটা প্রেক্ষাপটে জুলাই এসে আমাদেরকে সব স্বাধীনতার একটা উন্মুক্ত করে দিল। তো এই জুলাইয়ের এই ঘটনাগুলো যদি সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তাহলে আমরা দেখব যে ওই 90 সালের যে গণঅভ্যুত্থানের পরে যে একটা স্বাক্ষর করা হয়েছিল 3 দলের রূপরেখা, যে একটা স্বাক্ষর হয়েছিল, ওই স্বাক্ষর
কোনোদিন আর আইনের কিন্তু সাংবিধানিকভাবে যদি এটাকে রূপ দিতে হয় সেক্ষেত্রে তো আসলে একটি সংসদ প্রয়োজন, সেই সংসদ নির্বাচন ছাড়া সাংবিধানিক রূপ দেওয়ার জন্য সংসদ প্রয়োজন নয়, এটা আপনাদের এটা তো বুঝতে হবে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে পঞ্চম সংশোধনীটা আমরা যেটা জানি আর কি, এগুলো কিন্তু অর্ডিন্যান্স জারি করেছিলেন উনি এবং পরবর্তীতে সেটা সংসদের মাধ্যমে এটা হয়েছিল, রেকটিফাইড হয়েছিল। এবং এরশাদ সাহেব উনি যতগুলো আইন অর্ডিন্যান্স করেছিলেন সেটা 86 পার্লামেন্টে এগুলো সবগুলো আইনে পরিণত হয়েছিল। এবং এটা আইনে পরিণত হওয়ার কারণে যেটা হয়েছে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন সুপ্রিম কোর্টের মাধ্যমে পঞ্চম সংশোধনী এবং মানে ওই এরশাদের ওই সংশোধনী বাতিল করলো, এর পরেও মানে কিছু কিছু আইন বলবৎ এখনও আছে। ওই সংশোধনী বাতিল হওয়ার পরেও মানে আইনগুলো রাখতে বাধ্য হয়েছেন। তো এই জন্য এই জুলাইয়ের এটাকে যদি সংবিধানের আওতায় না আনতে পারি আমরা এবং আইনে পরিণত না হয়, তাহলে এই ঘোষণাপত্র স্বাক্ষর করার কোনো মূল্য থাকবে না। আমরা সেই কথাটাই বলতেছি, জনগণের দাবিও এটাই, জুলাই ঘোষণাপত্রটার একটা আইনি মর্যাদা দিতে হবে। এবং আমাদের কালকের যে মিছিলটা এবং সমাবেশের আর একটা উদ্দেশ্য হলো যে লেভেল প্লেয়িং ফিল্ড এবং আমাদের যে আরও দাবিগুলো আছে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং তৈরি করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য আমরা রাজি আছি। এখানে আমাদের কোনো যদি আসলে আপনাদের মন মতন না হয় কিংবা যদি আপনারা যদি মনে না করেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি আপনারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চান? না, আমাদের মন মতো হতে হবে কেন? জনগণের মন মতো হলেই তো আমাদের মন মতো হলো। জনগণ যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমাদের মন মতো হয়েছে, সেখানে আমাদের আপনি বলেছেন যে মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটা উল্টে গেছে আর কি। এখন আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে দেখতেছি এটা উল্টে গেছে, যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সবসময় দেশকে সাপোর্ট করি, দেশের স্বার্থকে বড় করে দেখি। ইলেকশনের ব্যাপারে আমরা শুরু থেকেই বলছি যে এগুলো হওয়ার পরে আমরা ইলেকশন যে কোনো সময় দেন আমরা রাজি আছি। নির্বাচনী যাত্রা শুরু করেছে বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা আজকে মালয়েশিয়াতে বলেছেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তার মানে প্রধান উপদেষ্টা এবং পুরো রাষ্ট্র আসলে এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবং ইসি নিয়ে আসলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা আসলে সেই আলোচনা দিয়ে শুরু করছিলাম যে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসছে আগামী নির্বাচনকে ঘিরে। সেই পরিবর্তনগুলো আমরা কতখানি যথাযথভাবে প্রয়োগ করতে পারবো? নির্বাচনকে ঘিরে আসলে এখনো কিছু মতবিরোধ রয়েছে। জামায়াত কিংবা আসলে এনসিপি যে নেতা, তিনি তো আজকে স্পষ্টভাবে জানিয়েছেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান না। এই বিষয়গুলো আসলে সামনে নির্বাচনে কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে? আসসালামু আলাইকুম। আমার ডান দিকে বসা আমার দীর্ঘ 50 বছর আগের বন্ধু, আমরা ছাত্র জীবনে একসাথেই ছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে। তারপর আমার বাম পাশে বসা জনাব হেলালুদ্দিন সাহেব তার আলোচনায় দুই একটা জিনিস আমি মুক্তিযোদ্ধা হিসাবে সেটাকে গ্রহণ করতে পারি নাই এমন কথা বলেছেন। 71 সনে দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এবং তার সহযোগী যে সমস্ত সংগঠনগুলো পাকিস্তানের পক্ষে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ 9 মাসে 11টি সেক্টর, 3টা ব্রিগেড এবং বিভিন্ন বাহিনী দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে। এই সশস্ত্র লড়াইয়ের পর 1971-এর 26শে মার্চ এই দেশ স্বাধীন হয়েছে এবং বিজয় লাভ করেছে 16ই ডিসেম্বরে। সুতরাং একটা দেশের স্বাধীনতা একবারই হয়। আমার বন্ধু হেলালুদ্দিন সাহেব যে বললেন যে আমরা 24-এর এই আন্দোলনে দেশকে স্বাধীন করেছি, it is objectionable to me in particular because I was a freedom fighter. Country was liberated in the year 1971. We must understand, একটা দেশ একবারই স্বাধীন হয়, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5ম সংশোধনী করছে। 5ম সংশোধনী 79-এর নির্বাচনের পরে 5ম সংশোধনী হয়েছে এবং 79-এ আমি মেম্বার পার্লামেন্ট ছিলাম। আমি জানি 5ম সংশোধনী কিভাবে হয়েছে। ওনারা যে প্রোক্লেমেশনের কথা বলেন, উনি তো ডিগ্রি, ইজ এ লয়ার এবং উনি একটা সাবজেক্টে পিএইচডিও করছেন লয়ার হিসাবে। মিলিটারি গভর্নমেন্টের সময় কনস্টিটিউশন অ্যাব্রোগেটেড হয়, কনস্টিটিউশন সাসপেন্ডেড হয়, তখন মার্শাল লর অধীনে এরা কিছু বিধিবিধান তৈরি করে। ওই মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, প্রোক্লেমেশনের মাধ্যমে তখন তারা যেহেতু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, তখন কিছু কিছু জিনিস প্রোক্লেম করতে পারে।
এবং এই প্রোক্লেমেশনগুলো পার্লামেন্ট ইলেকশনের পরে এগুলো রেটিফাইড হয়। সুতরাং এই সরকারের মূলত সাংবিধানিক কোনো বৈধতা ছিল না। পরে আপনার সুপ্রিম কোর্ট বাই এক্সারসাইজিং দি পাওয়ার কনফার্ড আপন দেম অন আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন দেশটা কিভাবে চলবে এটার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন। এটার উপর ভিত্তি করেই কিন্তু সরকার পরিচালিত হচ্ছে। সুতরাং তাদের কোনো কিছু প্রক্লেম করার কোনো রকম এখতিয়ার নাই। তো সেই ক্ষেত্রে ওনারা যে আইনের ভিত্তি দেওয়ার কথা বলছেন, দেয়ার ক্যান বি এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সমস্ত রাজনৈতিক দল 30-32টা, যারা আমিও ঐক্যমত কমিশনে আমার দলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করি, সালাউদ্দিন সাহেব বিএনপি রিপ্রেজেন্ট করেন, সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেব ওই জায়গাতে আপনার জামাতকে রিপ্রেজেন্ট করেন, আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তটা হবে সেটা আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পুরো জাতির সামনে প্রতিশ্রুতি দেব। এখন বিএনপি বড় দল হিসাবে কোনো জায়গাতে যদি ডেভিয়েট করে, বা জামাত একটা বড় সংগঠন হিসাবে সরকারে আসলে তারা যদি সেটা থেকে ডেভিয়েট করে, তাহলে জাতির কাছে কেউ যেতে পারবে না। সুতরাং উই শুড হ্যাভ কনফিডেন্স অন ইচ আদার। এক একজনের উপরে একটা আস্থা থাকতে হবে। জাতীয় ঐক্য তো আপনার একটা পর্যায় পর্যন্ত একটা ইস্যুর উপরে হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, তারপরে এক দফার আন্দোলনে গিয়ে আমাদের ঐক্য হয়েছে। কারণ আমরা সবাই চাইছি শেখ হাসিনা এই দেশ থেকে বিচারিত হোক, তার স্বৈরাচারের 16-17 বছরের স্বৈরাচারের দ্বারা নিগৃহীত নির্যাতিত এই দেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, প্রত্যেকটি লোক তার পতন চেয়েছে। কারণ সে যেইভাবে 2014 পর থেকে 14 নির্বাচন, তারপরে 2024 এটা তো আমি আর দামি স্বামীর নির্বাচন, বুঝছেন না? তো এই অবস্থার যে সে সৃষ্টি করছে, আসলে তো মানুষ মুখ খুলে কিছু বলতে পারতো না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কয়েকদিনের মধ্যেই কিন্তু তাদের কাছে নির্বাচনের কথা বলেছিলেন। আজকে যদি 3 মাস একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়ে নির্বাচন করে ফেলতে পারে, কিন্তু ওনার 1 বছর চলে গেল, নির্বাচনী মূলত কোনো কর্মকাণ্ড ছিল না। তারপরে শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে কথা বলে প্রধান উপদেষ্টা মহোদয় উপলব্ধি করেছেন, সেটি নিয়েও তো জামায়াত কিংবা এনসিপির আপত্তি আছে, শুধু একটি দলের নেতার সাথে কেন আলোচনা করে? Spread is spread. You have to accept this thing. হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলসো আপনার, although I am not belong to that party, বাট আমরা একসাথে জোটে এবং সহযোগ আন্দোলন করেছি। এখন উনি একটা রাষ্ট্রীয় সফরে সেই জায়গায় গেছেন, আর বাংলাদেশের যে বিগেস্ট অর্গানাইজেশন বিএনপির ভাইস চেয়ারম্যানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ বা আলোচনা হওয়াতে, যদিও জামাতে ইসলাম তারপরে তারা আমাদের সাথে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে একদিন যান নাই, তারপরে প্রধান উপদেষ্টা মহোদয় তাদের সাথে কথা বলার পর তারা যোগদান করেছেন। এটা আপনার মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু না। আমি আসবো আপনার কাছে, আমি একটু আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, সুস্পষ্টভাবে আজকে যখন জানানো হলো যে এনসিপির নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, এবং সেখানেও তারা বেশ কঠিন একটি শর্ত দিয়েছেন, যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে সেক্ষেত্রে জুলাই শহীদদের কবর তুলে নিয়ে আসতে হবে। এই ধরনের সময়টাতে আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে ইসি নানান রকমের সংশোধন করছেন, ইভিএম বাতিলের ঘোষণা এসছে, জোটবদ্ধ হলে দলীয় প্রতীকে ভোট হবে, একক প্রার্থী থাকলে সে আসনে না ভোট সহ বেশ কিছু নির্বাচনী পরিবর্তনও আসতে যাচ্ছে। পরিবর্তনগুলো কি আসলে শুধুই পরিবর্তন হয়েই থাকবে, নাকি আমরা আসলে সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচনটা দেখতে যাচ্ছি? আপনাকে ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। তা আমার দীর্ঘদিনের সেই একসাথে ছাত্র রাজনীতি করেছি, একসাথে মুক্তিযুদ্ধ করেছি, দীর্ঘদিনের আমার রাজনৈতিক বন্ধু আমাদের এলডিপির সেক্রেটারি জেনারেল ডক্টর রেদওয়ান আহমেদ এবং উপস্থিত আমাদের জামাতের আমার ভাই হেলাল সাহেব, আর যারা দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই। শোনেন, আমি যদি উল্টা প্রশ্ন করি যে শহীদরা কি এনসিপির সদস্য নাকি, আর আরেকটা হলো যে এই শহীদ যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তারা কি কয়েকজন ছাত্রকে উপদেষ্টা বা মন্ত্রীর পদমর্যাদা বহন করে দেশে ঘুরে বেড়াবে এটার জন্য করছে নাকি? শহীদ হয়েছে তারা গণতন্ত্রটাকে ফিরে পাওয়ার জন্য, শহীদ হয়েছে তার ভোটের অধিকারটাকে, যে ভোট দিতে পারে নাই, যে সরকারের দেশের মালিকানা ছিনতাই হয়ে গেছিল, সেই মালিকানাটা ফিরে পাওয়ার জন্য তারা শহীদ হয়েছে। তারা এদেরকে এই সুযোগ দেওয়ার জন্য শহীদ হয় নাই।
কাজে এটার একচ্ছত্র, এটা তো শেখ হাসিনার ভাষা হয়ে গেল। যুদ্ধ করলাম আমরা, তাই না? আমরা তো দুজনে এখানে মুক্তিযোদ্ধা আছি, দুজনে কেউ তো আমরা আওয়ামী লীগ করি নাই স্বাধীনতার পরে। এই জন্যই যে যুদ্ধ করলাম আমরা, আর মালিকানা নিয়ে গেল শেখ হাসিনা। আমরা 17 বছর ধরে ফ্যাসিবাদরে বিদায় করলাম, আর এখন তারা যদি মনে করে তারা মালিক হয়ে গেছে, তাই না? তো এটা তো শেখ হাসিনার মতো হয়ে গেল, শেখ হাসিনার মতো হয়ে গেল। কাজে মালিক তারা না, মালিক জনগণ। এই জন্য জনগণের কাছে যেতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। কোনো অবস্থাতেই যদি তারা মনে করে যে শেখ হাসিনা ভাষায় এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা কি ডক্টর ইউনূস সাহেবের প্রতিনিধি হিসাবে সে বললো নাকি? আমরা বলবো যে অনেক ডক্টর ইউনূস সাহেবকে তারা অনেক বিতর্কিত করার চেষ্টা করেছেন। এই সরকারকে কারা ব্যর্থ করতে চায়? তারাই ব্যর্থ করতে চায় যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকারের সার্থকতা হলো এটাই যে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই হলো তাদের সার্থকতা। আর যারা নির্বাচনটাকে পিছাতে চায় তারা আবার সেই ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। এবং ফ্যাসিবাদ আসা মানে আবার আধিপত্যবাদ ফিরে আসা, এবং আধিপত্যবাদ ফিরে আসা মানেই আমার ভোট আমি দিতে পারবো না। কিন্তু আবার জামায়াত কিংবা এনসিপি যে শর্তগুলো জুড়ে দিচ্ছে, পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদ এবং সনদের আলোকে নির্বাচন, এই শর্তগুলোর জায়গায় একমত হওয়ার সম্ভাবনা আছে? না, একমত কোথায়? একমত তো অনেকগুলো হয়েছে। যে একটা সরকার কখনো ফ্যাসিবাদ হইতে পারবে না যদি সে ক্ষমতায় থেকে নির্বাচন করার সুযোগ তার না থাকে, তাহলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। 5 বছর পরে তাকে ক্ষমতা ছাড়তেই হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে, কাজে তার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। ওটা তো প্রথমেই চলে গেল। তারপরে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারপরে এই আনুষঙ্গিক আরো অনেক বিষয় তো আমরা সবাই একমত হয়েছি। আরেকটা যেটা বললাম, বিএনপি ছাড়ও দিয়েছে, অনেক ছাড় দিয়েছি আমরা। যেটা আমাদের রেদওয়ান সাহেব যেটা বললেন, উনি কারেক্ট ব্যাখ্যা দিয়েছেন যে একটা মার্শাল ল চলাকালীন তো সংবিধান সাসপেন্ডেড থাকে। এখন কি দেশে সংবিধান আছে না নাই? পরিষ্কার প্রশ্ন। তারা তো এটা বলতে পারবে না। তারা কি সংবিধান মেনে চলে? আজকে শেখ হাসিনা সংবিধান থাকার পরও সংবিধান মানে নাই বলেই সে ফ্যাসিস্ট হয়েছে। কাজে আমরা অনুরোধ করব ওই সংবিধান মেনেই কথা বলতে হবে। যারা মানে না তারা সেই ফ্যাসিস্টের মতো কথা যাতে না বলে। আর এই দেশটার মালিকানা কাউকে আমরা দিয়ে দেই নাই। 71 সালে নিজেরা ওই সময় মৃত্যুকে হাতে নিয়েই আমরা যুদ্ধে গেছি, তাই না? ওই সময় শহীদ আমাদের সাথে শহীদ হয়েছেন, আমরা বেঁচে আছি, এটাই, তাই না? তাই কাজে সেটা নিয়ে প্রশ্নই আসতে পারে। 71-এর যুদ্ধ নিয়ে তো প্রশ্ন কোনো কারণই নাই। আর এটা এখন যেটা বলতে চাই যে দেখেন, আজকে জামাত বলি বা ছাত্ররা বলি, কেউ আমাদের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদকে যে সৃষ্টি করেছে সে আধিপত্যবাদী শক্তি। কাজেই কোন অবস্থাতে নিজেদের মধ্যে এই সমস্ত বিভ্রান্তি এনে নির্বাচনটা যত পিছাবেন নির্বাচন তত কী হবে? এখন পর্যন্ত এই সরকার কোনো কাজ করতে পারছে না। বিদেশি ঋণ সব বন্ধ হয়ে গেছে। এই যে উনি তো ব্যবসায়ী, উনি বলতে পারবে যে আজকে বাংলাদেশের ব্যবসার কী অবস্থা, অর্থনৈতিক কী অবস্থা। যদি এইভাবে আরও 1 বছর চলে দেশে দুর্ভিক্ষ আসতে বাধ্য। কাজে দেশটাকে যদি আরেকটা হলো যে কোনোভাবেই এখন পর্যন্ত আজকে সে ফ্যাসিবাদ সীমান্তের ওই পারে বৈশা বলতেছে আমি ইলেকটেড প্রধানমন্ত্রী, আমি যে কোনো সময় আসতে পারি। কাজে এটার জন্য সবচেয়ে বড় জরুরি দরকার একটা নির্বাচিত পার্লামেন্ট। কাজে নির্বাচিত পার্লামেন্টে তারা যদি মনে করে, এই যে আপনি বললেন বিভিন্ন রকম দিতেছে যে এত পার্সেন্ট ভোট, এত পার্সেন্ট ভোট, উমুক পাবে। আপনাকে একটা কথা বলতে চাই, আপনার 2008 সালের নির্বাচনের আগে মাহমুদুর রহমান সাহেব জীবিত আছেন, দেশ পত্রিকায় একটা হেডলাইন উনি দিয়ে দিলেন যে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে নাকি? এর জন্য এইগুলো যারা দেয়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে। দেয়ার পেছনে এই মুহূর্তে রাজনীতির মাঠে বিএনপির প্রতিপক্ষ যদি আমি ভোটের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হয়তো জামায়াত কিংবা এনসিপি। প্রতিদ্বন্দ্ব তো যেই হতে পারে, তারা নেওয়ার চেষ্টা করছে কিনা? আমরা প্রতিদ্বন্দ্ব যেই হোক না কেন, আমরা তো নির্বাচনটাই চাই। আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতাটা দিয়ে দেন, কিন্তু যারা বিএনপিকে, আমরা এইটা বলতে চাই এখন এই কারণে বাধ্য হয়ে বলতে চাই যে বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত জনগণের ভোটে
প্রমাণিত যে সবচেয়ে বেশি জনপ্রিয় দল বিএনপি। সেটি আসলে বিএনপিও বিএনপি বুঝতে অথরিটি পারছে নিয়ে ওরা যে যে কথা নির্বাচন বলে, হলে বিএনপি জয়ী ওরা হবে, যে কথা আবার বলে ওটা পারে না। আমরা বিএনপি অথরিটি নিয়ে কথা বলতে পারি, কিন্তু তাও প্রতিদ্বন্দ্বীরা আমরা বলি মনে না। করছেন যে বিএনপি জয়ী হবে সেটি প্রায় নিশ্চিত, এবং সে কারণে নানাবিধ শর্ত জুড়ে দিয়ে নির্বাচনী এই যাত্রাকে আরো জটিল করার চেষ্টা করছেন কিনা। এই জায়গায় আসবে, একটি বিরতি নিতে হবে। জিপি ইস্পাত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত রাজখান দেখছেন। ডক্টর রেদওয়ান আহমেদ, এই মুহূর্তে ভোটের মাঠে যদি আমি বলি, বিএনপি আসলে অনেকটাই নিশ্চিত যে তারা আসলে নির্বাচনে দাঁড়ালেই জয়ী হবে, আবার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিএনপিকে এক ধরনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছে, বিএনপিও তাদেরকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছে। সেটিও কি একটি বড় কারণ নির্বাচনী এই সমীকরণকে নানানভাবে জটিল করার চেষ্টা করা হচ্ছে? এখন অনেক অনেক কথা চাইলেও বলা যায় না, বুঝছেন না। এখন একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার অবস্থায় যেই আমার নাতিনাত কুর্তুল্য যে সমস্ত ছাত্রনেতারা আন্দোলন করছে, এই আন্দোলন কিন্তু কোটা বিরোধী আন্দোলন ছিল, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। রাজনৈতিক টেকটিকের কারণে প্রথম দিকে বিএনপি বা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক সংগঠন বা আমরা তাদেরকে সমর্থন যোগাই নাই, সমর্থন যোগান দেয় নেই। এই কারণে দে লেট দি মুভমেন্ট টু বি কন্টিনিউড উইথ দ্য স্টুডেন্টস ফার্স্ট। যখন সমস্ত জায়গাতে গেছে তখন তারেক রহমান সাহেব, হি ইজ দি মাস্টার মাইন্ড। তারেক রহমান সাহেব ওইখান থেকে বসা দলীয়ভাবে, আপনারা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলেন, প্রধান উপদেষ্টা, আচ্ছা প্রধান উপদেষ্টা যেটা মাস্টারমাইন্ড বলছে, প্রধান উপদেষ্টা এখন উনি ঠিক আছে মাহফুজের কথা বলে মাস্টারমাইন্ড, ঠিক আছে, ছাত্রদের মধ্যে তিনি করেছেন, কিন্তু যদি জামাতে ইসলাম বা বিএনপি বা তাদের ছাত্র সংগঠনগুলো বা আমরা যে ছোট ছোট দল বাংলাদেশে আছি তাদের সমর্থন যদি না পাইতো, তারা কি ঢাকা শহরে একটা কদম বের হওয়ার সম্ভাবনা ছিল? বের হওয়ার সম্ভাবনা ছিল না। তারপরেও উইথ ডিউ রেসপেক্ট, হাউ মেনি স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ স্যাক্রিফাইসড দেয়ার লাইফ। আজকে আমার কুমিল্লা থেকে আসার পথে যাত্রাবাড়িতে, তারপরে টঙ্গীর থেকে আসার পথে আপনার উত্তরায়, তারপরে পশ্চিম দিকে মিরপুরে যে সমস্ত ছেলেপেলেরা মারা গেছে হাজার হাজার, বুঝছেন না। ইউনাইটেড নেশনসের কথা হলো 1,500, এরা 800 কত একটা হিসাব দিচ্ছে, প্রকৃত হিসাব বেরিয়ে যাবে। এইখানে কত ছাত্রদলের ছেলেপেলে, কত আপনার জামাতের শিবিরের ছেলেপেলে, আমার দলের 4 জন নিহত হয়েছে এবং 16 জন আপনার আহত হয়েছে, সবাই মিলে করছে। তো সুতরাং এখানে ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দি পার্টিস। বিএনপি এবং জামাত ইসলামের যে অবদান আছে, এতটুকু অবদান অন্য কারো নাই। এখন এই এক বছরের মধ্যে তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন। তারপরে আমি বলি, যেমন সৈয়দ আব্দুল্লাহ তাহের ভাই একটা পত্রিকাতে বললেন যে এই 70-এর নির্বাচন এলএফওর মাধ্যমে হয়েছে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। 1970-এ পাকিস্তানে কোনো কনস্টিটিউশন ছিল না, ইয়াহিয়ার গভর্নমেন্ট ছিল, মার্শাল ল ছিল। মার্শাল লর সময় তারা অর্ডিন্যান্স দিয়া করবে, সমঝোতার ভিত্তিতে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে নির্বাচন হয়েছে। সো দেয়ার ওয়াজ নো কনস্টিটিউশন। জি ডক্টর রেদওয়ান আহমেদ, আপনি কি তাহলে মনে করছেন কোথাও না কোথাও আসলে ইচ্ছাকৃতভাবে এই যাত্রাটাকে জটিল করার চেষ্টা করা হচ্ছে? আমি একটা কথা বলি, এখন এই যে কমিশন হবে, বিভিন্ন রকম রিফর্মস হবে, বা এগুলো যদি কেউ বলে থাকে, ম্যাডাম খালেদা জিয়া 2016 সনে ভিশন 2030-র কথা বলছে, তারেক রহমান সাহেব 22 সনে 31 দফার কথা বলছে, এগুলো কিন্তু সব সংস্কারের প্রস্তাব। হ্যাঁ, এখন তাহলে এগুলো নিয়ে কেন জটিলতা সৃষ্টি করা হচ্ছে? আমি বলি, এই যে সংস্কার, আমি শেষ করি, এই যে সংস্কারগুলো নিয়ে প্রস্তাব, এই সংস্কারের প্রস্তাবে আপনার অন্তত 650-700-র কাছাকাছি সকল ঐক্যমতের ভিত্তিতে তারা বিভিন্নভাবে অফিস অর্ডার, তারপরে কোনো কোনো জায়গাতে অধ্যাদেশ, এই সমস্ত জারি করে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। গুটি কয়েক অল্প কিছু জায়গাতে যেটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, এরকম জামাত ইসলাম কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট। সংবিধান মেনে কথা বলার কথা বলছিলেন ডক্টর রেদওয়ান আহমেদ। ঘোষণাপত্রে ছাড় দেওয়া হলে জুলাই সনদে 1% ছাড় দেওয়ার কথা না বলেছেন নাহিদ, এবং তিনি এটাও বলেছেন যে ঐক্য ধরে রাখতে না পারলে 11 আবারও আসার এক ধরনের বড় সম্ভাবনা আছে। জামায়াত ইসলামীও কি সেই সম্ভাবনা দেখতে পাচ্ছে? জি, আমি এক্ষেত্রে একটু আমার শ্রদ্ধেয় রেদওয়ান ভাইয়ের আমি একটু অ্যাড করতে চাই। সেটা হলো যে আমরা এতে দেখি, আমরা সাউথ আফ্রিকাতে মানে দেখি নেলসন ম্যান্ডেলার যে আন্দোলন হলো, আন্দোলনের পরে 93-তে তারা একটা অন্তর্বর্তীকালীন একটা মানে কমিটি করলো, এবং তার ভিত্তিতে তারা একটা সংবিধান করে সেই আলোকে তারা কাজ করে ইলেকশন করে এটা একটা নির্বাচনী একটা করলেন আর কি। এরপরে আমাদের রিসেন্ট আমরা যেটা দেখতেছি
সিরিয়াতে যেটা মানে হলো সেখানেও তারা একটা কমিটি করে সেটা নতুন একটা সংবিধান মানে করে তৈরি করে তারা সেটার আলোকে দেশ তারা পরিচালনা করছে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো যে মেইন শক্তি হলো জনগণ। জনগণ ইচ্ছা করলে যে কাউকে বসাইতে পারে এবং যে কাউকে বিদায় করতে কিন্তু পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জনগণের কাছে কতখানি পরিচিত বলে মনে করেন এই আপনারা? জনগণ শেখ হাসিনাকে বিদায় করছে, জনগণ চাইছে দিকে শেখ হাসিনা বিদায় হয়েছেন এবং জনগণ পিআর পদ্ধতি চাইছে কিনা সেটা আপনারা নিশ্চিত? জনগণের ইচ্ছা অনুযায়ী এই সরকারটা লিগ্যালি এখন অবস্থান করতেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই আমরা ইল্লিগাল বলতে পারি না, এটা লিগ্যালি সরকার, জনগণের ইচ্ছায় তারা বসছে আর কি। এবং এখন আমরা যদি এটাকে লিগ্যালের মধ্যে না আনি তাহলে ভবিষ্যতে যেমন মনে করেন যে বিএনপি প্রায় 10টার মতো নোট অফ ডিসেন্ট দিয়ে আছে, জামাতও এরকম কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। বিএনপি তো তাও কিছু বিষয়ে ছাড় দিয়েছে, জামাতকে 1/11 বা যে ধরনের পিআর জামাতের নোট অফ ডিসেন্ট কয়টা আছে ঐক্যমতে? জামাতের নোট অফ ডিসেন্ট আরো ওইটার উপর আমি কিন্তু কোনো ছাড় কেন দিচ্ছেন না? কেন ছাড় দিচ্ছেন? ছাড় দিয়েই তো আমরা ঐক্যমত হচ্ছি। আমি বলি যেহেতু ঐক্যমত্য কমিশনের দৈনন্দিন মিটিংয়ে আমি 23 দিন উপস্থিত ছিলাম, সেখানে কোন কোন ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বিএনপি কোন কোন বিষয়গুলো ছাড় দিয়েছে বা জামাত কোন কোন বিষয়গুলো ছাড় দিচ্ছে না, রিজিডিটি দেখাচ্ছে, আপনার রিজিডিটি কি কারণে দেখাচ্ছে, ওগুলোর কোনো যৌক্তিক কারণ নাই। যারা যেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন ভবিষ্যতে যখন তারা সরকারে যাবেন তারা তো বলে যে আমরা এখানে একমত হইনি, এগুলো তো আমরা আইন কেন করব? সেরকম কিছু বলার সম্ভাবনা আছে কি বিএনপি জনাব আব্দুল সালাম? এটা তো আমরা তো বারবার যেটা ভাই যেটা বলতেছে যে ডিসাইড করবে জনগণ, আমরা তো এটাই চাই। জনগণ ডিসাইড করা এটা কি হাত তুলে দেখাবে সারা বাংলাদেশে? আর হাতে আমরা তোকে যে গত 3 দিন আমি তো রাজশাহী বিভিন্ন জায়গায় আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্মেলন মিটিং, আমরা লক্ষ লক্ষ লোক হাত তুলে তো দেখাচ্ছে, তাই এখন কোনটা? ওইটাই তো ভোট, আমরা তো সেটাই চাচ্ছি। তাহলে ওনারা ভোটটা পিছাইতে চান কেন? এখন পরিষ্কার কথা যে আমরা যেটা বলি, ভাই যেটা বারবার বলতেছেন, যেটা এটা কথাটা ওটা জাস্টিফাইড না। কথাটা হলো এই সিরিয়া বা আদার্স, অর্থাৎ এখানে তো সংবিধান নাই, এখানে তো সংবিধান আছে। আজকে তো এই যে ইউনূস সাহেব একটা সংবিধানের আলোকে আজকে যে ছাত্ররাই কথা বলতেছে তারাও তো এই সংবিধানের আলোকে শপথ নিছে, শপথ নিয়ে তারা আছে। আবার তাহলে আবার তারা কিভাবে বলে যে সংবিধান নাই, সংবিধান নতুন দিতে হবে? সংবিধান শূন্য তো দেশ না। বা যেটা বিএনপি বারবার ওইটার উপরে জোর দিচ্ছে যে সংবিধান শূন্য হয়ে গেলে তখন দেশটা কোথায় যাবে, যেটা এরা বলতে চাচ্ছিল। সেটা এটা তো কোনো রেভলিউশনারি গভর্নমেন্ট না। যদি রেভলিউশনারি গভর্নমেন্ট হইতো, রেভলিউশন হইতো, তাহলে একটা হইতো যে সেই সময় রেভলিউশন হয়েছে, জিয়া রহমান রেভলিউশনের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতায় আসছে। তার মানে আসলে তারা ক্ষমতায় আসতে পারবেন না, সেই কারণে আসলে আপনারা বারবার এই ধরনের সমীকরণ চেষ্টা করছেন। আমি আরেকটা পয়েন্ট আমি শেষ করতে পারিনি, যেটা হলো যে আজকে ওনারা যেটা চাচ্ছেন যে পিআর সিস্টেম, আসলে আমি বলবো যে পিআর সিস্টেম এটা আরেকটা স্বৈরাচারী সিস্টেম, অর্থাৎ জনগণের কোনো অধিকার থাকবে না কোনো। কিন্তু জামায়াতের নেতা বলেছেন যে আপনারা পিআর না বুঝলে ওনারা ক্লাসও নিতে পারেন না। ক্লাস ওনারা আমাদের থেকে নেক না, ওনাদের তো আমাদের শিক্ষিত কম নাই। ওনারা ডক্টরেট করছে, আমাদেরও ডক্টরেট আছে। উনি ল পড়ছে, আমিও ল পাস করে আসছি, উনিও ল পড়ে আসছে। কাজে এটা কোনো কেউ কারো শিখাইতে হবে না, যার যারটা শিক্ষার ব্যাপার। আমরা পরিষ্কার যেটা বলতেছি সেটা হলো যে তাহলে আপনি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যান। আপনি দল যদি শোনেন, না আমি শেষ করতে দেন, দল যদি 300টা পার্লামেন্ট মেম্বার ঠিক করে, দল ঠিক করবে, পাবলিক ঠিক করবে না, তাহলে এটা কোন সিস্টেম হলো? এটা কি পাবলিকের জন্য হলো? এটা তো অ্যাবসলিউট। এবং এটা আরেকটা হলো যে এটা করা মানে এই মুহূর্তে ঝুলন্ত পার্লামেন্ট। আজকে আমি পুশিন থামাইতে পারতেছি না, আজকে আমার অর্থনীতি সংস্কার করতে পারে, একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার, সে একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা চায়। ঝুলন্ত পার্লামেন্ট মানে আজকে প্রতিবেশী ভারতকে সুযোগ দেওয়া। একটু অ্যাড করি সালাম ভাইয়ের সাথে, সেটা হলো যে আমরা বলছি যে হয় অর্ডিন্যান্সের মাধ্যমে হোক অথবা গণভোট দেন, গণভোট দিয়ে জনগণের আমরা। আমি আপনার কাছে আসবো এই জায়গাটাতে, একটা বিরতি নিয়ে ফিরছি। জি25 পাত্র রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। ডক্টর হেলাল উদ্দিন, গণভোটের কথা বলছিলেন আপনি, গণভোট দিলেই কি আসলে সব সমস্যার সমাধান হবে, যে জায়গাটিতে যদি আসলে রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে? এখন দুটা সিস্টেমই আছে আইনে ই করার জন্য, হয় অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে নাহলে গণভোট দিতে হবে।
এখন রাজনীতিবিদরা যেটাকে সহজ মনে করে সেটাই করবেন। তো সেক্ষেত্রে যদি অর্ডিন্যান্স যদি আমরা ফিল না করি তাহলে গণভোট দিলে তো এটা আমরা জনগণের মতটা সরাসরি যাচাই হয়ে গেল, যদি একটু সময় লাগবে, বাট এটার মাধ্যমে একটা স্বচ্ছতা আসবে, জনগণ এটাকে চাইলো কি চাইলো না, তাহলে এটার জন্য আর কারো কোনো এই থাকলো না। এই মুহূর্তে জনগণ যদি আসলে পিআর পদ্ধতি না চায় তাহলে আসলে জামায়াত কি সাধারণভাবে এই পদ্ধতিতেই জনগণ না চাইলে আমরা জনগণ যেটা চাইবে আমরা সেটাই চাইবো, আমাদের কোনো ই নাই। জি জনাব আব্দুল সালাম, নির্বাচনী যাত্রাকে জটিল করার অনেক রকমের ষড়যন্ত্র করা হচ্ছে, সেটি খোদ প্রধান উপদেষ্টাও বলেছেন, সেটি দেশের বাইরে থেকেও আছে, দেশের ভেতরেও আছে। এই সময়টাতে ঐক্য আমাদের জন্য খুব জরুরি এবং নির্বাচনকে ঘিরে অনেক শঙ্কার আলোচনাও আমরা শুনতে যাচ্ছি। তাহলে এই যাত্রাটাকে আসলে সহজ করবেন কারা? সহজ করে এটাকে জটিল না করলেই হয়। এখন উনি ডেট অ্যানাউন্স করে দেখ, শিডিউল দিয়ে দেখবে বাংলাদেশের মানুষ ভোট পাগল, দেখবে আর দীর্ঘ 15 বছর দ্বারা তারা ভোট দিতে পারে নাই। কাজে ওই যে যারা এখন বলতেছে না ওরা ভোটের বাইরে থাকতে বলে দেবে হারায় যাবে। একসময় পাকিস্তান আমলে মাওলানা ভাসানী অনেক জনপ্রিয় নেতা ছিল, শেখ মুজিবুর রহমানের চেয়ে জনপ্রিয় নেতা ছিল, কিন্তু ভোটের বাক্সে লাথি মারো জঙ্গলে চলে গেল, তখন কিন্তু পাবলিক আর সেদিকে তার সাথে জঙ্গলে যায় নাই। পাবলিক তার ভোটিং রাইটটাকে খুব মনে করে, এটা খুব আমানত মনে করে। তো কাজী ভোট, আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ দেব, সেই সমস্ত কারো কথা না শুনে সে দয়া করে নির্বাচনী ট্রেনে উঠায় দেশটাকে, দেখবেন এই সমস্ত ষড়যন্ত্র সব ভাইসে যাবে। কোন ষড়যন্ত্র যদি ধরে নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বাংলাদেশের যে অবস্থা, আপনি নিশ্চয়ই সিলেটের এই পাথর চুরির ঘটনা জানেন, পাথর চুরি ঠেকাতে পারছি না, আমরা ভোট চুরি ঠেকাতে পারবো? অবশ্যই ভোট চুরি জনগণ দেখবেন যে কিভাবে রেজিস্ট করে। এই যে পাথর চুরি ঠেকানোর জন্যই তো ইলেকটেড গভর্নমেন্ট দরকার। পাথর চুরি ঠেকানোর পাশাপাশি আজকে পুশিং করতেছে, এই পুশিং ঠেকানোর জন্যই তো আমার ইলেকটেড পার্লামেন্ট দরকার। আজকে যে আমার পোর্ট ভাড়া দিয়ে দিতে চায়, এটাকে ঠেকানোর জন্যই তো আমার নির্বাচিত পার্লামেন্ট সরকার দরকার। আজকে রোহিঙ্গাদের আমি থামাইতে পারতেছি না, আজকে রোহিঙ্গাদের ওই ভারত থেকে আমার দেশে ঠেলে দিতেছে। এগুলোর জন্য তো আমার পানি, আমার সব সমস্যার জন্যই আজকে আমার দরকার ইলেকটেড পার্লামেন্ট। যেটা জিয়াউর রহমান প্রমাণ করছে। জিয়াউর রহমান ফারাক্কার মিছিলও করাইছে, পাশাপাশি এই পানির জন্য আবার জাতিসংঘে পর্যন্ত গেছে। অর্থাৎ একটা স্বাধীন নীতি। আজকে বাংলাদেশটা যাতে স্বাধীনভাবে দাঁড়াইতে না পারে, এই কারণে তো বিএনপিকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, এই কারণে তো 111 হয়েছে, এই কারণে তো 111-এর ধারাবাহিকতায় 17 বছর আজকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা হয়েছে। আশঙ্কা তারাই করে এবং তারা ওই পথের দিকে যাচ্ছে, কিন্তু লাভবান হবে না। এই দেশের মানুষ খুব সচেতন, খুবই সচেতন। এই দেশের মানুষ 62-তে ভুল করে নাই, 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এও ভুল করে নাই। কাজে যারা মনে করে যে জনগণ ভুল, তারা হুয়ার দেয় যে তারা ঠিক করবে, এই 300 এই কোটি নেতারা বৈশা ঠিক করবে পার্লামেন্ট মেম্বার কে হবে, তারা কে? পাবলিক ঠিক করবে কে পার্লামেন্ট হবে। আপনি পিআর সিস্টেমে আপনি বানাই দিলেন, আমারে পাবলিক জিতাইলো, আপনি আমার হারাই দিলেন। আপনি কিভাবে পারেন সেটা? ওনার ওই পদ্ধতি চায়। ডক্টর রেদওয়ান আহমেদ, এই যে পদ্ধতিগতভাবে নানান পরিবর্তনের কথা হচ্ছে এবং ইসিকে যেই আসলে তৎপরতা নিতে দেখা গেছে, সেগুলো আমরা এর আগের সময় আসলে অতীতে দেখেছি যে হয়তো তৎপরতা নিয়েছেন, বিভিন্ন ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন, কিন্তু নির্বাচনের মাঠে এগুলোর প্রয়োগ আমরা খুব কম দেখেছি। এবার কি সেই প্রয়োগ দেখব? নির্বাচনের মাঝে এগুলোর প্রয়োগ লাগবে। এখন এই যে 2024-এর নির্বাচন, 18-র নির্বাচন বা 14টা তো কোনো নির্বাচনই হয় না, ওইটা একদলীয়ভাবে 154 জন বিনা ভোটে হয়েছে। এই যে যারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার আছে, দিনের ভোট রাতে হয়েছে, যেই অফিসারদেরকে ওই জায়গাতে প্রিজাইডিং অফিসার করে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এই অফিসাররা যদি আপনার এই বাক্সগুলোতে সিল মারতে না দিত, তাইলে কিন্তু ওরা এটা করতে পারতো না। এখন ওই রকম আইন করে সেই নির্বাচন চিফ ইলেকশন কমিশনারকে আইন করে দিতে হবে যে যার হাতে যেই ব্যালট পেপারগুলো দেওয়া হবে, এটা কোনোভাবেই যাতে দিনের ভোট রাতে হয়েছে ওই রকম কোনো কিছু না হয়, কোনোভাবেই ভোট কেন্দ্রে গিয়ে যাতে কেউ ব্যালট বইয়ের 100 বই নিয়ে এমনি সিল চাপ্পর মাইরা ভোরে ঢুকাই দিতে না পারে। এবং এটার জন্য আর্মি ডেপ্লয়মেন্ট, পুলিশের ডেপ্লয়মেন্ট এবং অন্যান্য যে আর্ম ফোর্সেস আছে তাদের ডেপ্লয়মেন্টের পরে ওই জায়গাতে আপনার 144 তো দেয়, আপনার ওই রকম ক্ষমতা দিতে হবে যারা এগুলো করতে যাবে শর্ট টু ডেথ, বুঝছেন না? এই জাতীয় নীতি নিয়মের কিছু পরিবর্তন করতে হবে। বাস্তবিক প্রয়োগ আমাদের দেখা প্রয়োজন। হ্যাঁ, বাস্তবিক প্রয়োগ। এই সরকারের পক্ষে সেটা কি সম্ভব বলে মনে করেন?
চাইলে সব কিছু সম্ভব। আপনি কি মনে করেন না যে শেখ সাহেবের বাড়িটা যে এতদিন যাবৎ ভাঙ্গা ফেললো, গভর্নমেন্ট চাইলে ভাঙতে পারতো না? উই মাস্ট আন্ডারস্ট্যান্ড, দি নেশন আন্ডারস্ট্যান্ড দিস থিং। কারণ মিলিটারিরা গেলে 10টা মিলিটারি গেলে এরকম বিরাট কত রকমের মবক্রেসি কত জায়গার থেকে সরে যায়। এই যে আপনার এই কি বলে গোপালগঞ্জে আর্মিদের উপরে চড়া হয়েছিল, গাড়ি পুড়ে ফেলছিল, তারপরে ওরা কিভাবে এটা নিয়ন্ত্রণ করছে দেখছেন তো। যদি চায় সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন সরকারের পক্ষে যদি তারা বলে যে এটা একরকমের প্রেসার গ্রুপ, এটা একরকমের এই যে ছেলেপেলেরা আছে এরা হয়তো একসাথে চলে বিভিন্ন জায়গাতে যে চাঁদা আদায় করে, এগুলোকে তো গভর্নমেন্ট ধরতেছে না। যদি ধরে সব জায়গাতে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডক্টর হেলালুদ্দিন, এই যে আসলে সরকারের এক ধরনের আপনাদের প্রতি দুর্বলতা আছে, সেটি নিয়ে আসলে অনেক সমালোচনা আছে। আমি আরেকটা কথা একটু বলতে চাই, অভ্যুত্থানের বছরে জামাতের আয় বিএনপির চাইতেও বেশি। এই বছরটাতে আপনাদের আয় ব্যয় দুটোই আসলে সব রাজনৈতিক দলের চাইতে সবচেয়ে বেশি হয়েছে। সেটি আসলে কেন? মানে আপনারা আসলে সবচেয়ে অনেক দিন ধরে ক্ষমতার এই প্র্যাকটিসটা রাখতে চান, নির্বাচনটা একটু পিছিয়ে গেলে সুবিধা কি? নির্বাচনটা না, আমাদের আয় বাড়ছে, এটা কি কিসের ভিত্তিতে বলতেছেন আপনি? আজকে সব পত্রিকাতেও খবর প্রকাশ হয়েছে, আপনারা নির্বাচন কমিশনে সেই আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের যে আয়টা, আমাদের প্রত্যেকটা মেম্বারকে আমাদের আয়ের 5% দিতে হয়। একজন মেম্বার যিনি হবেন, আমাদের যারা রোকনকে বাংলায় মেম্বার বলা হয়, প্রত্যেকটা রোকন তার যা আয় হবে তার 5% প্রত্যেক মাসে আমরা এটা পে করি। তাহলে বলেন আমাদের লোক বাড়ছে না কমছে? আমাদের যখন 2010 সালে আমাদের রোকন সংখ্যা ছিল 40,000, এখন 1 লাখ পার হয়ে গেছে, তার মধ্যে আয় বাড়বেই স্বাভাবিক। এবং আমাদের কর্মী বাড়ছে, আমাদের সুদি বাড়ছে, তার সমর্থক বাড়ছে, তারা আমাদেরকে পে করে। এটা আমাদের একটা নিয়ম। আমরা তো কোনো জায়গায় চাঁদাবাজি করতে যাই না, বা আমাদের এই ধরনের কোনো মানে ক্লেমই নাই যে আমরা কোথাও যা চাঁদাবাজি করতে যাই। আমাদের আয় বাড়ছে, আমাদের লোক বাড়ছে, আমাদের আয় বাড়ছে, এটা একটা কথা। আর এক কথা বলতেছেন যে আপনি যে এনসিপির লোকজন যে চাঁদা আদায় করতেছে তাদেরকে কেন সরকার ধরতেছে না, এরা যেমন বলতেছেন তেমনি কিন্তু অন্য দলের আমাদের সালাম ভাই আছে, তো সালাম ভাইদের লোকজনকে ওনারা বহিষ্কার করতেছে, ওনাদের লোকজনকে ওনারা বহিষ্কার করতেছে চাঁদাবাজি বা বিভিন্ন করার কারণে। তাহলে সেগুলোও কিন্তু সরকার ধরতে পারতেছে না। কেমন সরকারের যে সক্ষমতা, সেই সক্ষমতার আলোকেই তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই ক্ষেত্রে জামাতের তো ওইটাতে কোনো নাই যে আমরা কোনো চাঁদাবাজি করছি, আমরা তাদেরকে বসে করিনি, এমন কোনো রেকর্ড যদি দেখাতে পারেন দেখান। আমাদের কাছে কোনো প্রমাণ আসলে আমরা কোনোভাবেই করব না। এমনকি আমাদের ছাত্রদের পরীক্ষার ক্ষেত্রেও যদি কেউ নকল করে, এটা যদি আমরা জানি, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গে।